শুভ বিবাহের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুধা কিচেনে সব কিছু রান্নাবান্না করছে। পুজো আছে বাড়িতে, তাই প্রসাদ বানাতে হবে, লাড়ু বানাতে হবে। তাই তখন তরিতা আসে, দিয়ে এসে বলে, এ মেয়েটাকে নিয়ে আমি পারিও না, এ মেয়েটা কখন যে কি করে। দিদিভাই তুমি ঘরে যাও, আমি সব এদিকটা দেখে নিচ্ছি, দাদাভাই তোমার জন্য অপেক্ষা করছে। তখন সুধা বলে, না আমাকে অনেক কাজ আছে, পরশুদিন পুজো আছে, আমাকে 1000টা লাড়ু বানাইতে হবে, তার সঙ্গে নিমকি বানাতে হবে, আমার এখন ঘুমালে চলবে না। তখন তরিতা বলে, আচ্ছা ঠিক আছে, আমিও তোমাকে একটু হেল্প করছি। তাই বলে, তখন সুধা বলে, না ঘরে যাও, তোমার জন্য অনিমেষ অপেক্ষা করছে। তখন তরিতা বলে, অনিমেষ আমার জন্য অপেক্ষা করছে? না দিদি ভাই, ও সৌভাগ্য আমার নেই, এসব বলে। তখন সুধা বলে, না একটু সময় দিতে হয়, তাহলেই সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তখন তরিতা বলে, যেমন তোমার আর দাদা ভাইয়ের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে সেরকম? তখন সুধা বলে, না মানে এমনি বলছি। তখন তরিতা বলে, ঠিক আছে দিদিভাই, তো আমি জলটা নিয়ে যাচ্ছি ঠাকুরজির জন্যে, আর তোমার জন্যে কেউ অপেক্ষা করছে সত্যি সত্যি। তাই বলে সেখান থেকে চলে যায়। তখন সেখানে তেজ আসে, আর এসে বলে, এখানে আপনি রান্না করছেন তো? হ্যাঁ, আমিও আপনাকে হেল্প করার জন্য এখানে চলে এসেছি। তখন সুধা বলে, আমাকে হেল্প করতে হবে না, আমি একা একাই করতে পারি। তখন দেখে পাশে একটা গামলাতে আটা আছে। তখন তেজ মনে মনে বলে, আটাটা মাখানোর জন্যই মনে হয় এখানে পড়ে আছে, তাহলে আমি আটাটা মাখিয়ে দিই। বলে আটাটা নিয়ে গিয়ে টেবিলে রাখে, আর ওই আটাতে সব জল ঢেলে দেয়। তখন আটাটা নরম হয়ে যায়, আর বলে, মা আটাটা তো নরম হয়ে গেল। তখন সুধা বলে, আমার কাজ কমানোর থেকে তো কাজ বাড়াইতে বেশি এসেছেন। তখন তেজ বলে, কি বলো তো সুধা, এটাতে আটা কম হয়েছে, কারণ 1000 পিস লাড়ু তো এমনি এমনি তৈরি হবে না, আরও আটা লাগবে। তখন সুধা বলে, হ্যাঁ তাই তো, এখন কি বলবেন আপনি? তাই বলে আটাটা কোটোরা পাড়তে গেলে তেজ বলে, আপনি পাড়তে পারবেন না। তখন সুধা বলে, আমি পারবো, আপনি ছাড়েন। তখন দুজনে ওরা কাড়াকাড়ি করতে গিয়ে আটার ঢোপটা তেজের গায়ে পড়ে যায়, আর গোটা গায়ে আটা ছড়িয়ে পড়ে। তখন সুধা বলে, দেখেছেন এবার হয়েছে, বলে তেজের গা থেকে আটাগুলা ঝাড়িয়ে দেয়। অন্যদিকে তরিতা আর রোশনাই দেখে ওখানে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে ওদের খুনসুটি। তখন সুধা বলে, ঠিক আছে নারকেলটা কুড়তে হবে, আমি নারকেলটা কুড়ে নিই। তখন না, নারকেলটা আমি কুড়বো। তখন ওদিকে থেকে তরিতা আর রেশমি বলে, দেখছো ওদের খুনসুটিটা, ওদের কি তাহলে ভাব হয়ে গেছে? তখন তরিতা বলে, কি জানি, আমি বুঝে উঠতে পারছি না। তখন সুধা নারকেলটা জোর করে করতে গেলে ওর হাত কেটে যায়, আর যখন হাত কেটে যায় তরিতা তখন ওখান থেকে আসতে যায়, মা দিদিভাই হাত কেটে গেছে বলে। তখন ভাবে যে না, ওখানে দাদাভাই আছে, দাদাভাই সব ঠিক সামলে নেবে। তাই বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে ওদের কীর্তিকলাপ দেখে যায়। ঠিক তখন ওর ঠাম্মি আসে, যে সুধা সুধা করে। তখন তরিতা চুপ করে দাঁড়িয়ে থাকে, আর সুধার কাছে এসে সুধা বলে, মানে তেজ মল্লিক আমাকে একটু হেল্প করতে এসেছিলো ঠাম্মি। তখন বলে, আচ্ছা ঠিক আছে, হেল্প করুক না, দুজনে মিলেমিশে কাজ করো। আর তরিতাকে বলে, তরিতা আমি ঘরে যাচ্ছি, তোমার কাজ আছে, তুমি এসো, তোমার সঙ্গে দরকার। আর তখন তরিতা মনে মনে বলে, ঠাম্মি ঠিক বুঝে গেছি, আমি কিসের জন্য এখানে দাঁড়িয়েছিলাম। ওই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় আশুতোষ বাবু পিকলুর জন্য অনেক গিফট নিয়ে এসেছে, খেলনা, চকলেট, জামা কাপড়। আর নিয়ে এসে বলে, পিকলু দেখো তোমার জন্য কত কী নিয়ে এসেছি। তখন পিকলু বলে, বাবা এগুলো সব আমার? তখন বলে, হ্যাঁ বাবা তোমার সব। বলে পিকলু জড়িয়ে ধরে আর বলে, জানো বাবা, আমি বড় হয়ে পুলিশ অফিসার হতে চাই, তোমার মতো পুলিশ অফিসার। তখন আশুতোষ বাবু বলে, পুলিশ অফিসার হতে গেলে সৎ মানুষ হতে হয়, সত্যি কথা বলতে হয়, সবসময় তো ক্ষমতাশালী হতে হয়, এইসব বলে ওকে বোঝায়। তখন পিকলু বলে, হ্যাঁ আমি সব তোমার মতো হব বাবা। তখন ওখানে একটা ছবিকে দেখায় আর বলে, বাবা ওই ছবিটা কার? তখন আশুতোষ ওই কথাটাকে এড়িয়ে যাওয়ার জন্যে পিকলুকে বলে, পিকলু বাবু চলো আমরা একটা ক্যারাম খেলি। তখন বলে, আমি তো ক্যারাম খেলতে পারি না বাবা। তখন বলে, আমি শিখিয়ে দেবো। ঠিক তখনই ঘরে জ্যোৎস্না আসে, আর জ্যোৎস্না এসে বলে, পিকলু বাবু কী করছে? এবার পিকলুকে নিয়ে ঘুমাতে হবে। তখন আশুতোষ বলে, হ্যাঁ তুমি এখন মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ো, আর এই খেলনাগুলো নিয়ে কালকে খেলা করতে হবে, ঠিক আছে পিকলু? তখন পিকলু বলে, আচ্ছা ঠিক আছে। তখন আশুতোষ বাবু চলো আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়ি। তখন জ্যোৎস্না বলে, না এ ঘর থেকে আপনি যান, এখন শুধু আমি আর আমার ছেলেই থাকবো, আর কেউ আমাদের মধ্যে থাকবে না।
এসব বলে। তখন রেশমি জল দিতে আসলে ওখান থেকে দেখতে পায় আর মনে মনে বলে, আশুতোষবাবু দিদিভাইকে কত ভালোবাসে, আর দিদি কেন এরকম করে, এসব বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় সুধা পুজোর মণ্ডপ সাজাচ্ছে, আর তেজকে কে যেন একটা ফোন করেছে যে তোমরা কি পুজোর মণ্ডপের জন্য এবার কম্পিটিশন করবে না, নাম দিবে না, এসব বলে। তখন তেজ বলে, হ্যাঁ অবশ্যই নাম দেবো, গত 5 বছর নাম দিইনি, সুধা ছিল না বলে, এবার সুধা ফিরে এসছে, এবার সব কিছু ঠিকঠাক হবে। তখন ফোনের পাশ থেকে বলে, আচ্ছা ঠিক আছে রাখছি। তখন তেজ বলে, ঠিক আছে রাখেন। তখন তেজ সুধার কাছে যায় আর সুধাকে বলে, আচ্ছা সুধা, সব তো আমাদের হয়ে গেছে করা। তখন সুধা বলে, না কিছুই হয়নি, এখনও অনেক কিছু করতে বাকি আছে, বলে ফুলের ঝুড়িটা তুলে নিয়ে যায়। তখন তেজ বলে, এই ফুলের ঝুড়িটা আমাকে দেন, আমি নিয়ে যাচ্ছি, আপনি পারবেন না, খুব ভারী। তখন সুধা বলে যে না আমি পারবো। তখন তেজ বলে, জানো সুধা, আমার ঠাম্মি বলে আমার নাকি খুবই তেজ, কিন্তু আমি এমন একজনকে চিনি যে তার তেজও আছে জেদও আছে, নাকের ডগায়। তখন সুধা বলে, যদি এটাই ভেবে থাকেন তাহলে আমি সব কাজ একাই করতে পারবো, এসব ভাবে। তখন অন্যদিকে সমুদ্র আর রিমঝিম দাঁড়িয়ে থাকে আর বলে যে ওদের এখনও খুনসুটে ঝামেলা মিটলই না, দেখো। তখন ও বলে যে কি ভালোবাসা থাকলে এরকমই হয়। ঠিক তখন ওখানে তরি ছুটে আসে আর বলে, উফ বাবা, এখনও তোমরা দুজনে ফাইট করছো, কেন এসব করছো? তখন তেজ বলে, আচ্ছা পাকা বুড়ি, আমরা ফাইট করব না, বলে সুধা ওই ঠিক কাপড় টাঙ্গাতে গেলে দেখে কেউ যেন একটা আড়াল থেকে দেখছে। তখন সুধা বলে, ওখানে কে দাঁড়িয়ে আছে, কেউ তো আছে, বলে ওখান থেকে নেমে পড়ে। অন্যদিকে দেখা যায় জ্যোৎস্না খাবার থালা হাতে করে পিকলুকে বলছে, পিকলু খেয়ে নে। তখন পিকলু লুকিয়ে পড়েছে আর আশুতোষ বলছে জ্যোৎস্নাকে, জ্যোৎস্না আমার খাবারটা খেতে দাও, আমার নাইট ডিউটি আছে, ওকে তো অনেক দেরি হবে খাওয়াতে, আমাকে দিয়ে দাও খাবারটা। তখন বলে, দাঁড়াও দিচ্ছি। তখন পিকলুকে বলে আশুতোষ, পিকলু তুমি খেয়ে নাও, নাহলে আমাকে খেতে দিবে না। আবার বলে, জ্যোৎস্না ওকে তো খাওয়াতে দেরি হবে, ও তো দেখছো দুষ্টুমি করছে, আমাকে দিয়ে দাও না খাবারটা। তখন জ্যোৎস্না বলে, তোমার নিজের খাবারটা তুমি নিজে গিয়ে খেয়ে নাও না, কিচেনে আছে। তখন ও সেখান থেকে চলে আসে আর কিচেনে এসে খাবার খোঁজাখুঁজি করে। তখন সেখানে রেশমি আসে আর বলে, জামাইবাবু দিদি আপনাকে খাবার দিল না, ঠিক আছে আমি আপনাকে খাবার দেবো। তখন আশুতোষবাবু বলে, না না আমি দেখে নিচ্ছি। বলছে, না আপনি পারবেন না, আপনি তখন নাইট ডিউটি যাবেন, আপনার জন্য এটুকু করতে পারি না। তখন আশুতোষ বলে, আপনি পারবেন তো? হ্যাঁ পারবো। বলে, ঠিক আছে দাও। তখন ওখানে খেতে দেয়। অন্যদিকে দেখা যায় সুধা একজনকে ফোন করছে রানীমাসিকে আর বলছি, কেন রানীদি ফোনটা ধরছে না। অন্যদিকে দেখা যায় রানীমাসি হসপিটালে গিয়ে একটা ফাইল চুরি করে সব কিছু রেকর্ড দেখছে। দেখার পরে মনে মনে বলছে, ম্যাডাম যেটা সন্দেহ করেছিল সেটা কি তাহলে ঠিক? এদিকে দেখা যায় বারবার ফোন করাতে সুধা কিছুতেই ফোন ধরছে না রানীমাসি। তখন বলছে, দিদি তুই কাকে বারবার ফোন করছিস? তখন সুধা বলছে, দেখ না রানীদিকে ফোন করছি, দিদি ফোনটা ধরছেই না। তখন ঝিনুক বলে, তাহলে কি আমি একবার হসপিটালে গিয়ে দেখবো দিদি? তখন সুধা বলে, না না গিয়ে দেখতে হবে না। এসব বলতে রানীদি এখানে ছুটে আসে আর বলে, ম্যাডাম ম্যাডাম বলে চিৎকার করে। তখন সুধা বলে, কি হলো, আপনি কি পেয়েছেন? দিয়ে বলে, হ্যাঁ আমি পেয়েছি, কিন্তু সবই একই রিপোর্ট, কিন্তু একটা রিপোর্ট কিন্তু অনেকের নেই। তখন সুধা বলে, ঠিক আছে ওই হসপিটালে যেতে হবে আর ওখানে সব কিছু রেকর্ড দেখতে হবে, ডাটা চেঞ্জ করতে হবে। তখন ঝিনুক বলে, দিদি এটা কিন্তু অন্যায়, এটা বেআইনি কাজ। তখন সুধা বলে, আমার কিছু করার না, আমাকে যেতেই হবে কালকের মধ্যে। তখন সেখানে তেজ আসে আর বলে, আমি যাব কাল হসপিটালে ডাটা দেখতে, এসব বলে। আর আগামী পর্বে দেখা যায় সবাই মিলে ওরা পুজোর সামনে নাচছে, সুধা তরি জ্যোৎস্না সবাই এদিকে নাচছে আর সমুদ্র সবার ভিডিও করছে। আর অন্যদিকে দেখা যায় সার্থক ওদের বম ব্লাস্ট করে মারা ফেলার জন্যে একটা পুতুলের গায়ে বম বেঁধে রেখেছে। তখন সেটা তরি দেখে নেয়।